আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, পর্যালোচনার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের রোষানলে পড়ছে ভারত, শেষ আশাও ধূলিসাৎ। দর্শক, আমাদের প্রতিবেশী দেশ ভারত তার একমুখী পররাষ্ট্র নীতির কারণে ভয়াবহ বিপত্তির মধ্যে পড়তে যাচ্ছে। ইতোমধ্যে বিপত্তিতে পড়ে গেছে। এক্ষেত্রে ভারতের বিজেপি সরকার যদি একটি দূরদর্শী এবং প্রাজ্ঞ পররাষ্ট্র নীতি গ্রহণ করত, তাহলে বিশ্লেষকরা বলছেন এই ধরনের একটা অসুবিধায় পড়তে হতো না, বা হঠাৎ করেই এরকম সংকট উপস্থিত হতো না। সংকটটা কি? আপনারা সবাই জানেন যে মক্কা চুক্তির অধীনে ত্রিদেশীয় একটি সামরিক নিরাপত্তা জোট গঠিত হয়েছে। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এই জোটটি ন্যাটোর মতো বহু দেশ নিয়ে আরো বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করছে, কিন্তু এই তিনটি দেশই প্রাথমিকভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, কাতার, এই রাষ্ট্রগুলো এখানে সম্পৃক্ত হবে। দেখুন, এই জোটটির গুরুত্বপূর্ণ একটা দফা বা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে যে এই জোটে অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর একটি যদি কোথাও না কোথাও থেকে আক্রান্ত হয়, তাহলে সবাই মিলে সেই আক্রমণকে নিজেদের উপর আক্রমণ বলে অভিহিত করবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। মানে ধরুন, এই ত্রিদেশীয় মক্কা চুক্তি অনুযায়ী যদি আক্রান্ত হয় সৌদি আরব, তাহলে অবশ্যই পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র হিসেবে, চুক্তির অংশীদার হিসেবে, এবং তুরস্ক শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে এগিয়ে আসবে এবং সৌদি আরবের উপর যারা আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করবে। এটাই হচ্ছে এই চুক্তির গুরুত্বপূর্ণ দিক। এখন এই মক্কা চুক্তি সম্পাদিত হবার পর বেকায়দায় পড়েছে ভারতের বিজেপি সরকার। দিল্লি আসলে একমুখী নীতির কারণেই এই অবস্থায় পতিত হয়েছে। আপনারা জানেন যে ১৯৪৭ সালে ভারত পাকিস্তান স্বাধীন হবার পর দিল্লির কূটনীতি ছিল বহু বৈচিত্র্যময়। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তারা সবসময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথাই বলতো এবং সেই নীতি অনুসরণ করত। সম্প্রতি সোনিয়া গান্ধী তিনি একটি কলাম লিখেছেন দিল্লির বিজেপি সরকারের এই একমুখী নীতির উপর। এই একমুখী নীতির কারণে ভারতের বিজেপি সরকার যে অবলীলায় কোনো ধরনের রাগঢাক ছাড়াই ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে, তা স্বাধীন সার্বভৌম ভারতের জন্য লজ্জাজনক বলে সোনিয়া গান্ধী ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখায় উল্লেখ করেছেন। দেখুন, এই ইসরায়েল নীতির কারণে মধ্যপ্রাচ্য থেকে ছিটকে যাচ্ছে ভারত। কিভাবে? দেখুন, ইসরায়েল প্রশ্নে পাকিস্তান এবং তুরস্ক একাট্টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু নয়, নাফতালি বেনেট বা ইয়ার ল্যাপিড, যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেন, তারাও স্পষ্টভাবেই বলছেন যে ইরানের পর আরো দুটি রাষ্ট্রকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্যকারী। একটা হচ্ছে পাকিস্তান, অন্যটি হচ্ছে তুরস্ক। পাকিস্তান এবং তুরস্ক কোনো ছোট জগন্নাথ রাষ্ট্র নয় যে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। পাকিস্তান শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র, আর অন্যদিকে তুরস্ক এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে সারা জাগানো অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্র। সুতরাং এই দুটো রাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগাচ্ছে ইসরায়েল এবং প্রতিনিয়ত পায়ে পা দিতে যাচ্ছে। যদি সত্যিকার অর্থে ইরানের পর তুরস্কে বা পাকিস্তানে আক্রমণ করে ইসরায়েল, তাহলে কি অবস্থা হবে তেল আবিবের? একবার কল্পনা করা যায়। আর দেখুন, নেতানিয়াহুর এই মুহূর্তের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি প্রকাশ্যেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম রাষ্ট্র হচ্ছে ভারত। ভারত আমাদের নানাভাবে সহযোগিতা করছে। নেতানিয়াহু বলছেন যে কেবলমাত্র ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে নয়, বা কূটনৈতিক সমর্থন নয়, বরং অস্ত্র, অর্থ, অন্যান্য সমর্থন দিয়েও দিল্লি তেল আবিবের পাশে আছে। কি ধরনের ভয়াবহ স্টেটমেন্ট! দেখুন, দীর্ঘদিন ধরে ভারত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, মিশর, তুরস্ক, ইরান, সবার সঙ্গেই ভালো ছিল। কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর একমুখী ইসরায়েল নীতির কারণে এখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অস্বীকার করার কোনো জো নেই।
আপনারা জানেন যে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হবার পর দীর্ঘদিনের পুরনো বন্ধু ইরানকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে নয়াদিল্লি। ফলশ্রুতিতে কি হয়েছে? হরমুজ প্রণালীতে বিপত্তিতে পড়েছে নয়াদিল্লির তেলবাহী ট্যাঙ্কার এবং জাহাজ। বাব আল মানদেবে প্রায় নিষিদ্ধই হয়ে গেছে ভারতীয় তেলবাহী জাহাজগুলো। পুরো মধ্যপ্রাচ্যে তাদের যে সম্পর্কের সুতো ছিল, সেই সুতো ছিন্ন হয়ে গেছে। কি কারণে? ইরান এতদিন ধরে ভারতকে সমর্থন করলেও দুঃসময়ে ভারত কিন্তু ইরানকে সমর্থন করেনি কেবলমাত্র ইসরায়েলের কারণে। অথচ আপনারা জানেন যে ইরান থেকে চাবাহার রেল লাইনের মাধ্যমে স্থল মাধ্যমে যোগাযোগের একটা অভূতপূর্ব প্রকল্প শুরু করেছিল নয়াদিল্লি। কিন্তু কেবলমাত্র রাজনৈতিক কারণে, কেবলমাত্র বন্ধুত্বের মোহে নরেন্দ্র মোদী নেতানিয়াহুর দিকে ঝুঁকে গেছেন। ফলে ইরানের বন্ধু তালিকা থেকে ছিটকে পড়েছে ভারত। এতে কি ইরানের ক্ষতি হয়েছে? না, ইরানের ক্ষতি হয়নি। ইরান এটা নিশ্চিতভাবেই জানে যে ভারতের অনেক রাজ্যে ইসরায়েলের জন্য ড্রোন কারখানা রয়েছে, সেখান থেকে হাজার হাজার ড্রোন ইসরায়েলে যাচ্ছে। ভারত থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ শ্রমিক হিসেবে কাজ করছে ইসরায়েলে, এবং অস্ত্র কারখানার শ্রমিক বা অস্ত্র কারখানার কারিগরি দিক তারা দেখছে। তো এভাবেই ভারত এবং ইসরায়েল তার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করছে। এর ফলে যে বিপত্তিতে পড়ছে দিল্লি, এ থেকে সহসায় মুক্তি পাওয়ার কোনো পথ নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সর্বশেষ তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যে যেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে আক্রমণ করা না হয়। কিন্তু এতেই কি মন গলবে ইরানের? অবশ্যই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা আগে। তিনি হয়তো মুচকি হেসেছেন, কিন্তু এস জয়শঙ্করকে স্পষ্টভাবে জানিয়েছেন আমরা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করছি বা করেছি। সুতরাং ভারত ইসরায়েলকে তো পাত্তা দেবার প্রশ্নই আসে না। যে ভারত একসময় ইরানের বন্ধু ছিল, রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিনি সংকটের সমাধান চাইতো, সেই ভারত এখন একতরফাভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন জুড়ে যে ন্যাক্কারজনক ইতিহাসের বর্বরতম গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যারও একজন অংশীদার হয়ে গেছে এখন এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি। এটা কত বড় দুঃখজনক! ভারতের বিজেপি বিরোধী রাজনীতিকরা কিন্তু বুক চাপড়াচ্ছেন রীতিমতো যে এরকমটি তো হবার কথা ছিল না, কিন্তু এরকমটি হয়েছে। এর ফলে আগামী দিনে আমরা দেখব যে পুরো মধ্যপ্রাচ্যে একদম লকড অবস্থা তৈরি হবে ভারতের জন্য। নো ম্যানস ল্যান্ড, দাঁড়াবার কোনো জায়গা থাকবে না। কারণ ইতোমধ্যে কূটনীতি, অর্থনীতি, বাণিজ্যিক বিস্তৃতি, আঞ্চলিক ভূ রাজনীতি সব ক্ষেত্রেই ভারত মধ্যপ্রাচ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই মুহূর্তে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। ভারতের বিপুল সংখ্যক শ্রমিক আমিরাতে কাজ করে। কিন্তু যখন এই জোটটির বিস্তৃতি হবে, ত্রিদেশীয় জোটে যখন অন্তর্ভুক্ত হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, ইয়েমেন, এদিকে মিশর, ইরানও ধীরে ধীরে এখানে অন্তর্ভুক্ত হবে, তখন কি ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হবে ভারতের জন্য, তা একবার কি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভেবেছে? সেই পরিস্থিতির দিকেই কিন্তু যাচ্ছে। তো মক্কা চুক্তির কারণে আরো বেকায়দায় পড়ল ভারত। দর্শক, তাহলে সবকিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এখন ইসরায়েলের পক্ষে যদি যুদ্ধক্ষেত্রে ভারত পাশে দাঁড়ায়, তাহলে অবশ্যই ভারতের শত্রু হিসেবে প্রত্যাঘাত করবে ইরান, প্রত্যাঘাত করবে তুরস্ক, করবে সৌদি আরব, করবে পাকিস্তান। ভয়াবহ পরিস্থিতির দিকে কি ভারতের স্বাধীনতাকামী এবং ভারতের জনগণকে ঠেলে দেওয়া হচ্ছে না? তাহলে কি পরিকল্পিতভাবেই গাজওয়াতুল হিন্দের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতকে? কারণ ভারতের আগের যে পররাষ্ট্র নীতি ছিল, সেই নীতি তো সবার কাছে সমাদৃত ছিল, কিন্তু হঠাৎ করে এইরকম নীতি কেন গ্রহণ করা হলো? এই প্রশ্ন আপনাদের কাছে
রেখে গেলাম। আর হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এ কোন হাদি? এক হাদি তো শহীদ হয়েছেন। এ এক নতুন হাদি, যিনি এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যেতে চান। সেই সোলাইমান হাদির গল্প এই উপন্যাসের বাঁকে বাঁকে রোমাঞ্চকর কাহিনী রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার মুখোশ খুলে দেওয়া হয়েছে। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে সংগ্রহ করুন। আপনার বন্ধুদেরকে উপহার দিন। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটা অবশ্যই মানবিক একটা কাজের অংশ হিসেবে আপনার জীবনে থেকে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।